নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর জেলখানা চিঠি সুভাষচন্দ্র বসুর লেখা এই গল্পটির বা এই গদ্যাংশটির বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা জানব সুভাষচন্দ্র বসু সম্বন্ধে। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটকে। তিনি ভারতের জাতীয় কংগ্রেসে দুইবার সভাপতি ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সাথে মতপার্থক্যের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তিনি পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন এবং ভারতের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেন। এই মহান ব্যক্তির 1945 সালের 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা যায়। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। তিনি তার একাডেমিক দক্ষতা এবং শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন এবং কটকের রেভেনশন কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। এবার আমরা তোমাদের এই পাঠ্য জেলখানার চিঠি এর বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্বন্ধে একটু জানি। সুভাষচন্দ্র বসু বর্মার মান্দালয় জেলে থাকাকালীন তার বন্ধু দিলীপ কুমার রায়কে লিখিত একটা চিঠির মাধ্যমে কারাগারে বন্দি জীবন সম্পর্কে বর্ণনা করেছেন। তার মতে এই কারাবাস অত্যন্ত অস্বাভাবিক। সব কারাগারে সম্ভবত এইরকমই আবহাওয়া বিদ্যমান, তাই কারা সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে আমেরিকার মতো উন্নত দেশের ব্যবস্থা অনুকরণ করাই আমাদের উচিত। কারাবাসে না হলে হয়তো তিনি অপরাধীদের সহানুভূতির চোখে দেখতেন। তিনি আরও জানিয়েছেন, আমাদের দেশের কিছু লেখক শিল্পীর এরকম কারাবাসের অভিজ্ঞতা থাকলে ভালো হতো, তাতে অন্তত শিল্প সমৃদ্ধ হতো, যেমন নজরুলের কবিতার ক্ষেত্রে হয়েছে। তিনি মনোনিবেশ সহকারে উপলব্ধি করেছেন, সমস্ত দুঃখ কষ্টের মধ্যেই একটি মহত্তর উদ্দেশ্য আছে। তাছাড়া তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা দেখেছেন যে বন্দি থাকাকালীন মানুষের মধ্যে একটি দার্শনিক ভাব শক্তির সঞ্চার হয়। এইভাবে ভাবিত হয়েই লোকমান্য তিলক কারাবাসের গীতি রচনা করেছেন। নেতাজির মতে জেলের এই নিঃসঙ্গতা এবং নির্জনতা মানুষকে পূর্বকৃত দোষগুলি নিয়ে তুলনামূলকভাবে ভাবতে একান্ত চিত্তে নিবিষ্ট করে, আর সেই সূত্রেই তার মধ্যে সংস্কার সাধনের ইচ্ছা প্রবল হয়। অনুশোচনায় দগ্ধ হয়ে তার মানস পরিবর্তন ঘটে। তিনি জানিয়েছেন, এই বন্দি জীবনের মধ্যেই তার বন্ধু যে শহীদত্বের ইঙ্গিত পেয়েছেন, তাকে তিনি আদর্শ ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। দীর্ঘদিন কারাবাসের ফলে মানুষের দেহে মনে অকাল বার্ধক্য আসে। এসব দূর হতে পারে জেলের মধ্যে অনুষ্ঠিত কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য এইরূপ ব্যবস্থা থাকলেও মান্দালয় জেলে তা নেই। তাছাড়া কারাগারে দৈহিক মানসিক কষ্টই বেশি। তবে আপাতদৃষ্টি এই জীবনকে নিতান্ত নির্মম, দুঃসহ এবং শোচনীয় বলে মনে হলেও কারাজীবনের এই অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। শেষে দেখা যায় তিনি তার বন্ধুর পাঠানো বইগুলির সম্পর্কে প্রশংসাসূচক বার্তা প্রেরণের মাধ্যমে অনেক পাঠকের চাহিদার কথাও জানিয়েছেন। এবার আমরা জানব যে এই গল্পের নামকরণের সার্থকতা কি। যে পত্রে ব্যক্তিগত কথা ভাব বিনিময়ের পাশাপাশি সর্বজনীন ভাবাদর্শ প্রাধান্য পায়, কাজের কথার পাশাপাশি সাহিত্যের রস, দার্শনিক বোধ প্রধান হয়ে ওঠে, তখন সেই চিঠি শুধুমাত্র পত্রের মধ্যে আবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে পত্র সাহিত্য। জেলখানার চিঠি এই রচনাটির মধ্যে পত্র সাহিত্যের ছোঁয়া পাওয়া যায়। জেল ও কয়েদি শিরোনামে দুটি চিঠি ছিল। ভাষা মূল গ্রন্থে ছিল ইংরেজি। জেলখানার চিঠি নামাঙ্কিত চিঠিটি বাংলায় অনুদিত হয়। পাঠ্যে দেখা যায় যে সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে 20/5/25 তারিখে একটি চিঠি দিয়েছেন পত্রপ্রেরক দিলীপ রায়ের পত্রের উত্তরে। এই রচনায় পত্রলেখক সুভাষচন্দ্র বসুর ব্যক্তিগত কথা ছাড়িয়ে জেলখানার ভিতরের অভিজ্ঞতার কথা বলে গিয়েছেন। ভালোভাবে পড়লে দেখা যায় যে প্রতিটি লাইনেই তিনি জেলখানার নানা কথার পাশাপাশি নিজের অনুভব উপলব্ধির কথা বলেছেন। এক কথায় কিছু ভালো কিছু খারাপ অভিজ্ঞতার কথায় সমৃদ্ধ এই রচনাটি।
অর্থাৎ এখানে জেলখানায় পত্রপ্রেরক এবং পত্রলেখকদের চিঠি পরীক্ষা নিরীক্ষা ও কারাশাসন প্রণালী, অপরাধীদের প্রতি অনুশাসন, দণ্ডবিধি এবং শহীদত্ব প্রসঙ্গ। কারাবাসের ফলে দৈহিক মানসিক কষ্ট, অশ্রুপাত সমস্ত কথাই লিখেছেন সুভাষচন্দ্র বসু। জেলখানার নানা প্রসঙ্গই চিঠির পরিকাঠামোতে বারবার অবতারণা করা হয়েছে। অতএব এই লেখাটির নামকরণ জেলখানার চিঠি যথাযথ ও সার্থক হয়েছে। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ধরো বিহারীলাল বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, বা যদি এরকম একটা প্রশ্ন আসে তোমার পাঠ্যে পত্রখানি কে কোথা থেকে কাকে লিখেছিলেন, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে, মান্দালয় জেল কোথায় অবস্থিত। তবে এই গল্পের মূল ভাব বা এই গল্প থেকে আমাদের লেখক কি বোঝালেন তা যদি দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে লেখক নেতাজি ভবিষ্যৎ ভারতের কারাগার সংস্কার সাধনের কথা এই চিঠিতে বলেছেন, বা এই গল্পে যে চিঠিটি প্রেরণ করেছেন তাতে তিনি বলেছেন। স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাজিকে বহুবার কারাবরণ করতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তার মনে হয়েছে যে কোনো কারণে কাউকে যদি জেলে পাঠাতে হয়, তবে জেলের পরিবেশের কারণে তার মানসিকতার বিকার ঘটতে বাধ্য। জেলের বিকৃত পরিবেশে অধিকাংশ বন্দীদের সামান্যতম নৈতিক উন্নতি হয় না, বরং তাদের মনে আরো বেশি ক্ষোভ, হিংসা, ঘৃণা ও প্রতিহিংসা জেগে ওঠে। কারা শাসন প্রণালী সংস্কার করেই এই অবস্থার বদল ঘটানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন। এ কারণে এই কাজকে তিনি নিজের ভবিষ্যৎ কর্তব্য বলে স্থির করেছেন। কারা শাসন প্রণালী বিষয়ে ভারতীয় কারা শাসন প্রণালী আসলে ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির কারা শাসন প্রণালী অনুসরণযোগ্য বলে তিনি মনে করেছেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।